বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, অসীম শক্তি বাংলাদেশের, কেননা এদেশের জনশক্তির বা জনগোষ্ঠীর 70% বয়স হচ্ছে 40-এর নিচে। পৃথিবীর আর খুব কম দেশ বা কোনো দেশ পাওয়া যাবে কিনা এরকম জনশক্তি, তরুণ বা যুবশক্তি আছে। বাংলাদেশের জন্ম হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ অসংখ্য তরুণ যুবক প্রাণ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে জায়গায় যাবার কথা অর্থনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে, সেই জায়গায় বাংলাদেশ যেতে পেরেছে কিনা। একটা সময়ে অর্থাৎ স্বাধীনতার আগে যেসব দেশ বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে ছিল, তারা আজকে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। আজকে এই 42 বছর পরে বাংলাদেশে অনেকের মধ্যেই প্রশ্ন যে গণতন্ত্র আমরা চর্চা করছি, দুর্বল হলেও চর্চা করছি, যেটিকে শক্তিশালী করবার কথা, সেটি শেষ পর্যন্ত অক্ষত থাকবে তো, বা টিকে থাকবে কিনা, গণতন্ত্র হুমকির মুখে পড়বে কিনা। যদিও এটি নিয়ে বিতর্ক আছে, কেউ বলছেন যে না, গণতন্ত্র যেন সুরক্ষিত থাকে সেটি সংবিধানের ৫ম সংশোধনের মধ্য দিয়ে করা হয়েছে। এই প্রশ্ন আজকে কেউ কেউ তুলছেন যে দেশ যে অবস্থায় আজকে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে, সেখানে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে কিনা। কেউ কেউ এটিকে চ্যালেঞ্জের মুখে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে বলছেন। আবার কেউ কেউ যারা রাষ্ট্র পরিচালনা এখন করছেন তারা বলছেন যে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় এখন অত্যন্ত শক্তিশালী অবস্থা আছে, যখন বিশ্ব মন্দা পরিস্থিতি চলছে। এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এখন কথা উঠছে, যদি আমাদের সংবিধানে রয়েছে যে সকল দেশের সঙ্গে আমরা সমান আচরণ করব, সুসম্পর্ক বজায় রাখবো, কারোর প্রতি বৈরিতা থাকবে না। যদিও বাংলাদেশের পাসপোর্টে দেখলে দেখা যায় যে একটি দেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবার সুযোগ নেই, সেটি সংবিধানের পরিপন্থী কিনা এটি নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে, অনেকে আজকে বলতে শুরু করেছেন যে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়ছে কিনা। আর সরকার বলছে, সরকারের দাবি হচ্ছে যে বাংলাদেশ পৃথিবীর সকল দেশের সঙ্গে, যাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রক্ষা করা দরকার, অতীতে যে কোনো সময়ের চাইতে সেই সম্পর্কটা অনেক ভালো এখন। এবং বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাকে নিয়েও বাংলাদেশে এখন বিতর্ক রয়েছে, এবং এই বিতর্কের ছোঁয়াটা আন্তর্জাতিক পরিসরও আছে। এবং অনেকেই বলছেন যে যারা সম্মানিত ব্যক্তি, তাদের সম্মান আমরা রাখতে পারছি কিনা। বা কেউ কেউ প্রশ্ন তুলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা গ্রামীণ ব্যাংকে ঘিরে যে বিতর্ক বাংলাদেশে, এটি যাচিত কিনা না অযাচিত, এবং সরকার কি গায়ে পড়ে তার সঙ্গে যুদ্ধে বা বিতর্কে লিপ্ত হচ্ছে কিনা। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তৃতীয় মাত্রায় যখন আমরা কথা বলি, যখন একজনের সঙ্গে কথা বলি তিনি তার মত ব্যক্ত করে যান, যখন দুজন নিয়ে কথা বলি, আমার দুপাশে দুজন বসেন, তখন তারা বিতর্কে লিপ্ত হন। যখন তাদের সঙ্গে তৃতীয় কেউ যুক্ত হন, তখনও বিতর্কটা চলে, এবং একটা পর্যায়ে গিয়ে যে প্রধান দুটো পক্ষ তারা ওই তৃতীয় পক্ষের সঙ্গে এক হয়ে আবার বিতর্কে লিপ্ত হন, সমাধানটা খুব বেরিয়ে আসে না। কাজে আজকে আমরা চেষ্টা করব এই সব বিষয়গুলোকে নানা দৃষ্টিভঙ্গিতে, নানান দিক থেকে দেখবার জন্যে, এবং এজন্য আমরা বেশ কয়েকজনকে একসঙ্গে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন প্রথমে পরিচিত হই তাদের সঙ্গে। আমার একেবারে বায়ে বসা আছেন ক্ষমতাসীন মহাজোটের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদ সদস্য, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তারপরে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তারপরে রয়েছেন বাংলাদেশের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের এবং আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিকুল হক। এবং তারপরে রয়েছেন রাশেদা কে চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এবং মূলত শিক্ষা নিয়ে তিনি কাজ করেন। আমার একেবারে ডানে রয়েছেন 18 দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। তারপরে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা এবং যিনি মানবাধিকার নিয়ে কাজ করেন বাংলাদেশে, সুলতানা কামাল। এবং এরপরে রয়েছেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার এবং মূলত যিনি সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক হিসেবে পরিচিত, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এবং তারপরে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের সকলকে স্টুডিওতে। আমি প্রথম প্রশ্নটা মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের বয়স এখন 42 বছর, যেখানে আমরা অর্থনীতি নিয়ে, অগ্রগতি নিয়ে বিতর্ক করবার কথা, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে বিতর্ক করবার কথা, এই 42 বছর ধরেই, 42 বছর না বললেও বলা যেতে পারে বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে, এমনকি যুগের পর যুগ ধরে আমরা নির্বাচন নিয়ে বিতর্ক করছি। এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কিভাবে হতে পারে, সেই বিতর্কেই আমাদের রাজনীতিকরা প্রধানত বেশিরভাগ সময় ব্যয় করছেন। কেন করছেন? না, আমাদের দেশের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যখন আমরা দেশটা প্রতিষ্ঠা করলাম,
তখন একটা সুনির্দিষ্ট নীতি আদর্শকে অবলম্বন করে কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম এবং সেই নীতি আদর্শটা হঠাৎ করে উদ্ভব হয়নি। আমাদের বহু বছরের এবং বহু দশকের সংগ্রামের ধারায় ক্রমান্বয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা কিন্তু সেই পথটা গ্রহণ করি এবং সেটা প্রতিফলিত আমাদের রাষ্ট্রীয় 4 মূলনীতিতে: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। এবং সেই পথে আমাদের যাত্রা শুরু হলে আমরা হয়তো আমাদের এখানে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তাদের কতগুলো দুর্বলতার কারণে সেই পথে বেশি দিন আমরা অগ্রসর হতে পারিনি। 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার ভেতর দিয়ে আমাদের গতিধারাটাকে সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টা দিকে নিয়ে যাওয়া হয় এবং যেই পাকিস্তানি ধারাটাকে নীতিকরণ করে, নেগেট করে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম, বহুলাংশে আমাদেরকে কিন্তু সেই বাংলাদেশের পথটাকে নেগেট করে আবার সেমি পাকিস্তানি একটা জায়গায় আমাদের নিয়ে যাওয়া হয় এবং রাষ্ট্রীয় আদর্শের কতগুলো মৌলিক বিধান সেইগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়। এবং অন্য প্রসঙ্গ, আমি সমাজতন্ত্রের প্রসঙ্গে আমি যেতে চাই না। এটা নিয়ে অনেকে বলে যে আগের মতো দুনিয়া নাই এবং বুড়িগঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, সুতরাং আগের কথা চিন্তা করলে চলবে না। তাদেরকে আমি সবিনয়ে বলতে চাই যে সমাজতন্ত্রের সিদ্ধান্তটা আমাদের দেশের জমিন থেকে উদ্ভূত। এটা সোভিয়েত ইউনিয়নের দিকে তাকিয়ে বা চীনের দিকে তাকিয়ে আমরা সমাজতন্ত্র গ্রহণ করিনি। পাকিস্তানি আমলের যে অবাধ পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতির দর্শন এবং মার্কিন আনুগত্য, বহুজাতিক কোম্পানির যে তোষণ নীতি, সেইটার পরিণতি আমরা পাকিস্তানি আমলে অর্থনীতিতে দেখেছি, সমাজের ভেতরে দেখেছি এবং সেইটাকে বাতিল করে আমরা নতুন ভিত্তির উপরে দেশ প্রতিষ্ঠা করব, এটাই ছিল আমাদের সিদ্ধান্ত। কিন্তু সেই প্রসঙ্গ বাদ দেন, গণতন্ত্রের প্রসঙ্গ যদি আসেন তাহলে পরে এইটা আমাদের মনে রাখতে হবে। একটা রাজনীতির কথা অনেকে একমত হতে পারেন, নাও হতে পারেন, যে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। সুতরাং দেশের অর্থনীতির ধারাটা কোন জায়গায় আছে, কি চলছে, সেইটার উপরে নির্ভর করে কিন্তু গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক এবং শক্ত স্থায়ী রূপ দিতে পারবো কি পারবো না। স্বৈরাচারের এক ধরনের অর্থনীতি থাকে, যেই অর্থনীতির জমিনের উপরে স্বৈরাচারটাই হলো উপযুক্ত ব্যবস্থা এবং সেটা হলো আমি যেটাকে বলি লুটপাটের অর্থনীতি। এবং এই লুটপাটের অর্থনীতি করতে হলে পরে হায়ার অ্যান্ড ফায়ার, সিঙ্গল ম্যান লিডারশিপ, এক কেন্দ্রিক যে শাসন, এইটাই হলো উপযুক্ত হয়। আপনি ওখানে গণতন্ত্র দিতে গেলে বেমানান হয়ে যাবে। এখন যদি একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হয়, সেটি তো একটি পর্যায়ে শেষ হয়েছে, 90-তে সেই সব ধারা শেষ হয়েছে বলা যেতে পারে। একটা যদি কন্ট্রাডিকশন সৃষ্টি হয় যে অর্থনীতিটা প্রাধান্য করবে না গণতন্ত্রটা প্রাধান্য করবে, পলিটিক্যাল সিস্টেমটা প্রাধান্য করবে, সবসময়ই দেখা যায় যে অর্থনৈতিক ব্যবস্থার কাছে পলিটিক্যাল সিস্টেমটা সারেন্ডার করে। সুতরাং আমরা একটা কি বলো ফর্মালিস্টিক ডেমোক্রেসি, আমরা অনেক সংগ্রাম করেছি সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে। 75 সালের পর থেকেই সেই সংগ্রাম শুরু হয় এবং সর্বশেষ এরশাদের পতনের ভেতর দিয়ে আমরা বেসামরিক নির্বাচিত সরকারের ধারায় আমরা ফিরে আসলাম। কিন্তু এরশাদ সাহেবের যে অর্থনীতি ছিল সেই অর্থনীতিটা কিন্তু পরিবর্তন করলাম না। সুতরাং স্বৈরতন্ত্রের অর্থনীতির উপরে গণতন্ত্রের ফুল আমরা ফুটাতে পারছি না, দ্বন্দ্ব হচ্ছে। এবং এখানে দুইটা বড় দলের নেতৃবৃন্দ আছেন, তারা একটু আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেই দ্বন্দ্বটা আমি দেখতে পাচ্ছি এই দুইটা দলের ভেতরে, যতটা না নীতি আদর্শ নিয়ে, তার চেয়ে বেশি হলো আমার ভাষায় যে লুটপাটের ভাগ বাটোয়ারা নিয়ে। এবং এইটার কারণেই কিন্তু দ্বন্দ্বটা হচ্ছে। আমরা লুটপাটের ধারা সুতরাং নির্বাচনটা উপযোগিতার জায়গা থেকে দেখে যে যদি আমি নির্বাচনে আমার শেয়ার অফ দ্য লুটপাট এইটাকে এনশিওর করতে না পারি, তাহলে পরের নাক কেটে হলেও আমাদের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করতে হবে। এবং এর জন্য দেখেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া একাধিকবার সম্প্রতিকালে বলেছেন যে 1/11-এর এজেন্ডা এখনো শেষ হয়নি, সেই ষড়যন্ত্র এখনো আছে। কিন্তু তারপরেও একটা রাজনৈতিক মীমাংসার জায়গায় এবং কি পদ্ধতিতে নির্বাচন হবে এইটাই আমরা ফয়সালা করতে পারছি না। তাহলে নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করার জন্য যেটা দরকার, অবাধ নিরপেক্ষ করার জন্য যেটা দরকার সেটা হলো ইলেকশনকে টাকার খেলা থেকে মুক্ত করা, পেশি শক্তির দাপট থেকে মুক্ত করা, প্রশাসনিক কারসাজি থেকে মুক্ত করা। এই রিয়েল ইস্যুস অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন,
সেইগুলোকে এই দুইটি দল তারা কিন্তু অ্যাড্রেস করছে না। শুনবো আরো কথা আপনার, আমি পরে আসবো। ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন অনেকদিন বাংলাদেশে নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন নিয়েই এত ব্যস্ত আমাদেরকে কেন থাকতে হচ্ছে, বা এই বিষয়ে কেন একটি স্থির সিদ্ধান্তে বাংলাদেশের জনগণের বিশেষ করে রাজনৈতিক শক্তি ঐকমত্যে পৌঁছতে পারছে না? অভিজ্ঞতা কি বলে? জিল্লুর, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করবো যে সবাই সংক্ষেপে বলবো। আমার খুব বেশি এত প্রজ্ঞা নেই যে অত থিওরি বলতে পারবো। আমি প্র্যাকটিক্যাল ম্যান, আমি সংক্ষেপেই বলবো। প্রথমে দুটো কথা উনি বলেছেন, টাকার খেলা, আরেকটা আপনি কি যেন বললেন, পেশি শক্তি। এই দুটো জিনিস সম্বন্ধে আমি যদি সময় পাই আপনাকে বলবো। তবে নির্বাচনের আমার একটা অবজারভেশন, যেটা আমি সবসময় বলে আসছি, বাংলাদেশের নির্বাচনটা এখন হয়ে গেছে আই মাস্ট উইন, মানে জিততে হবে। আমি যত জায়গায় গিয়েছি, যত জায়গায় আমি তৃণমূল পর্যায়ে রাজনীতিবিদদের সাথে কথা বলেছি, যে আপনারা সবাই কিন্তু ইলেকশন কমিশনকে বলেন যে একটা ফেয়ার ফ্রি ইলেকশন চাই, কিন্তু যেই মুহূর্তে তফসিলটা ডিক্লেয়ার করা হয়, প্রথম মিটিংটা হয় যে আমি কিভাবে জিতবো, বাই দিস ওয়ে অর দ্যাট ওয়ে, বুথটা কীভাবে ক্যাপচার করব, কাকে দিয়ে ফলস ভোটটা দেওয়াবো, কাকে দিয়ে টাকা দিয়ে রাত্রেবেলা লোক পাঠাবো। কাজেই প্রথম জিনিসই হচ্ছে যে মন মানসিকতা, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের মন মানসিকতাটা কি, আই মাস্ট উইন। যে কারণে আপনি কনস্টিটিউশন যেভাবে করেন, তত্ত্বাবধায়ক সরকার করেন, দলীয় সরকার করেন, সব কনসেপ্টে কিন্তু আসছে যে আমাকে জিততে হবে। এখানে হারের কোনো বিষয় নেই, সবাই যারা যায় জিততে যায়। এবং যেই কারণে নির্বাচনটা আপনি যত কিছুই করেন, আইন করেন, টাকার খেলা বন্ধ করেন, যত কিছু করেন, এটা পলিউটেড হবেই। এটা হলো প্রথম অবজারভেশন। মানসিকতাটা হচ্ছে রাজনৈতিক দলগুলো বা নেতৃত্বের একদম আপনি দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি যে ঠিক আছে, এই 91-এর পরে যতগুলো তত্ত্বাবধায়ক সরকারের নিচে নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনের রেকর্ড কিন্তু ভালো। কোথাও বলা হয় নাই যে ম্যাসিভ কারচুপি হয়ে থাকতে পারে, 300 কনস্টিটিউয়েন্সি কোথাও কিছু হতে পারে, বাট ঢালাওভাবে কিন্তু বলা যায় না। অথচ প্রত্যেকটি দল, যেই দলটি হেরেছে, প্রথমে বলছে যে কারচুপি হয়েছে, দ্য ফার্স্ট থিং কারচুপি হয়েছে। এবং এই কারচুপি হয়েছে, এইটাই হলো সূত্রপাত। এবং তারপরে তো বাকিটা আপনারা জানেন, এটা বর্জন, ওইটা বর্জন, জ্বালাও পোড়াও। এই মন মানসিকতা কিন্তু পরিবর্তন হতে হবে দল এবং ইন্ডিভিজুয়ালকে। আপনি এই দুজন এখানে বড় নেতা আছেন, জিজ্ঞেস করেন যে ওনারা নমিনেশন কাকে দিবে, যে লোকটা জয় ছিনে আনতে পারবে, সেই ধরনের লোককে আপনি নমিনেশন দেবেন। আপনি কেউ আমাকে নমিনেশন দেবে না, কেউ ওনাকে নমিনেশন দেবে না, বিকজ জানে যে আমাদের দ্বারা কাজ হবে না। কারণ এই যে প্রথমেই হচ্ছে যে একটা মন মানসিকতা। আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, সেখানে somebody has to win, somebody has to lose। এই জিনিসটা যখন অ্যাকসেপ্ট করার মান মানসিকতা না আসবে, তখন আপনি আসছে টাকার খেলা। এবং এই টাকার খেলার পিছনে অনেকগুলো কারণ আছে। আজকে বাংলাদেশে এই দুইটি বড় পার্টি আছে। আমি যদি ওনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা একটু লিস্ট দেন, কারা প্রকৃত রাজনীতিবিদ, কতজন আপনাদের পার্টিতে আছে যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসছে, আর কতজন আপনারা ল্যাটারাল এন্ট্রি করিয়েছেন। যদিও এবারও ল্যাটারাল এন্ট্রি কিছুটা আমরা বন্ধ করার আইন করে দিয়েছি, তারপরেও এটা যে মানবে এমন কিছু না। বিএনপিকে একজন বড় নেতা আছেন, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে কতজন ওনাদের এখানে রাজনীতিবিদ আছেন। আওয়ামী লীগের জিজ্ঞেস করেন কতজন রাজনীতিবিদ আছেন, কতজন ল্যাটারাল এন্ট্রি হয়েছে, আবার আগামীতে কতজন হবে। তো এই যে টাকার খেলার যে কথাটা আপনি বলেছেন, এই টাকার খেলাটা যদি বন্ধ করতে হয়, তাহলে এটা সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে। মূল কথা যেটি বোঝা গেছে আপনার কথা, যে নির্বাচনী বিতর্কটা এই কারণেই হচ্ছে যে সবাইকে জিততে হবে, কেউ হার মানতে চায় না। ওই যে মন মানসিকতা, কিভাবে জিতবো, বাই ফেয়ার অর আনফেয়ার মিনস। রাশেদা চৌধুরী, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের বিধান করা হয়েছিল, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের, সেরকম একটি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আপনি ছিলেন, একটি নির্বাচন আপনারা করেছেন। তারপরও কেন আজকে এই বিতর্ক বলে মনে করেন আপনি? আমি আসলে ব্রিগেডিয়ার সাখাওয়াতের সাথে সুর মিলিয়েই বলতে চাই যে বিষয়টা উনি বললেন, জয়টা ছিনিয়ে আনতে হবে। যারাই হারছেন তারাই কথাগুলো বলছেন, এবং এটা সুরের দিক থেকে আমরা আসলে কোনো পার্টির কোনো ব্যতিক্রম দেখি না। একই সুরে কথা বলা হয় যারা হারেন। এখানে একটা জিনিস যেটা খুব চোখে পড়ে, জয় ছিনিয়ে আনতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু জনতার রায়টা উপেক্ষিত থেকে যায়। গ্রামেগঞ্জে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, মানে মাঠে ময়দানে তারা ঠিকই বলেন, সাধারণ মানুষ আমরা হলাম পাল্লার ফের,
পাল্লার ফের কথাটা হলো যেটা নিয়ে পাল্লা এদিকে ঝুঁকবে না ওদিকে ঝুঁকবে। সাধারণ মানুষ কিন্তু ঠিকই বোঝেন, কিন্তু কি করে যেন আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে, অবশ্যই তারা জনপ্রতিনিধি, তাদের প্রতি সম্মান জানিয়েই বলতে চাই যারা সংসদে নির্বাচিত হয়ে আসেন। আপনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, যারা নির্বাচিত হয়ে আসেন তারা কিন্তু জনতার রায়েই আসেন, কিন্তু জনতা কি রায় দিল সেটা উপেক্ষিত থেকে যায়। পরবর্তীতে যারা সরকার গঠন করেন তাদের কাছে তারা ভুলে যান যে কোন ম্যান্ডেটের উপরে জনতা তাদেরকে রায় দিয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার এ পর্যন্ত যে কটি হয়েছে, ভুল ত্রুটি থাকতেই পারে এবং নানা ধরনের প্রশ্নও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। একদম পারফেক্ট বলে কোথাও পৃথিবীর কোনো জায়গায় ইলেকশন হয় না। আমরা জানি মার্কিন ইলেকশন নিয়ে কত প্রশ্ন উঠেছিল, কিন্তু সেখানে আজ পর্যন্ত আমরা যেটা শুনিনি জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ আকারে এটাকে বাদ দেয়া হয়েছে বা এটাকে বলা হয়েছে এটা গ্রহণযোগ্য না, এটা আমরা দেখিনি এখন পর্যন্ত। কিন্তু তারপরেও বিতর্ক কোথায় সেটা আমি রাজনীতিবিদদের প্রতি সম্মান জানিয়েই বলবো, এটা রাজনীতিবিদদেরই এটার সমাধান করতে হবে। যদি তাদেরকে সম্মান জানাবো এই কারণে তারা জনপ্রতিনিধি হিসাবেই এসছেন এবং জনতার রায় যে তারা কিন্তু আসলে চায় একটা ইতিবাচক পরিবর্তন, সেই জায়গাটাতে। এখানে আরেকজন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা আছেন এবং আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক যতই থাকুক না কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুপক্ষই বিজয়ী হয়েছেন, তারপরও বিতর্ক ছিল এবং তার দুর্বলতাগুলো দুপক্ষই স্বীকার করে নিয়েছেন। যারা আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করছেন তারাও আগেকার তত্ত্বাবধায়ক সরকারগুলোর দুর্বলতা স্বীকার করে নিয়েছেন। সুলতানা কামাল একটি তত্ত্বাবধায়ক সরকার ছিলেন এবং পদত্যাগ করেছিলেন মাঝপথে গিয়ে। আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে খুব যদি পরিষ্কার করে বলতে চাই তাহলে বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনটাকে আসলে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার এই সমস্ত মাত্রা দিয়ে বিচার করতে না শিখব, কোনো পদ্ধতিই কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে, সুষ্ঠুভাবে কাজ করতে পারবে বলে মনে হয় না। আমাদের যে অভিজ্ঞতা ছিল পদত্যাগ করতে, আপনি নিজেই বলেছেন যে বাধ্য হয়েছিলাম, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের যে মূল ধারণা ছিল যে একটি তত্ত্বাবধায়ক সরকার যখন শাসন ব্যবস্থার ভার নেবে, দায়িত্ব নেবে, তখন সেখানে একটা নিরপেক্ষতা বজায় থাকবে। কিন্তু আমরা যে সময় তত্ত্বাবধায়ক সরকারে যোগ দিয়েছিলাম সেই সময় দেখা গেছিল যে তত্ত্বাবধায়ক সরকারটাকেই দলীয় সরকারে প্রায় রূপান্তর কিংবা দলীয় সরকার একটা এক্সটেন্ডেড সম্প্রসারিত একটা অঙ্গ হিসাবেই তৈরি করে ফেলার যে কৌশলগুলি সেইগুলি খাটিয়ে এমনভাবে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা হয়েছিল যে আমরা যারা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে যে নিরপেক্ষভাবে কাজ করতে চেয়েছিলাম আমরা সেটা করার সুযোগটা পাই নাই। তার ফলেই আমাদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলাম আমরা। তো সেখান থেকে যে কথাটা বলা যায় যে আসলে নির্বাচনটা, আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন একটু সেইখানে কথাটা বলি যে নির্বাচনটা কিন্তু জনগণ একভাবে দেখে, যারা রাজনীতি তারা নিজেরাই নির্বাচনটা খেলবো, যারা নির্বাচন খেলে তারা কিন্তু আরেক রকমভাবে দেখে। আমি একজন সাধারণ জনগণ হিসাবে এই কথাটা বলতে চাই যে আমাদের জন্য কিন্তু নির্বাচনটা একটা জীবন মরণ প্রশ্ন। এই অর্থে যে কথাটা আমি বললাম যে এটার সঙ্গে আমার গণতন্ত্রের সমস্ত অধিকারগুলি জড়িত, আমার সুশাসনের চিন্তাটা জড়িত, আমার মানবাধিকারের প্রশ্ন জড়িত, সেখানে দুর্নীতি থাকবে কি থাকবে না, আমি একটা সমাজে বাস করতে পারবো কিনা যেখানে আমার সম অধিকারের যে দাবিগুলি আছে সেগুলি স্বীকৃত এবং সম্মানিত, এই সমস্ত কিছু। কাজেই আপনি যে কথা প্রশ্নটা প্রথমেই করেছিলেন যে কেন নির্বাচন নিয়ে এত কথা, মানুষ নির্বাচন নিয়ে এত কথা বলে কারণ তার জীবনের সঙ্গে এটার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। কারণ প্রতিবারই নির্বাচনের পরে দুঃখজনকভাবে আমরা দেখছি যে যেই জন্য নির্বাচনটা আমরা চেয়েছি, যে আশায় নির্বাচনটা চেয়েছি সেই আশাটা আমাদের পূর্ণ হয়নি দেখে, একটা অপূর্ণ আশা থেকে যায় দেখেই আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলি। অন্যদিকে রাজনীতিকরা যেটা সবাই এতক্ষণ ধরে বলেছেন, আমি বিনয়ের সঙ্গে বলছি, ক্ষমা চেয়ে নিয়ে বলছি, আমার দুই পাশে রাজনীতিকরা আছেন যাদের ব্যক্তিগতভাবে পরিচয় আছে, অত্যন্ত ত্যাগী রাজনীতিক, এবং রাজনীতিকরাই দেশে ত্যাগ স্বীকার করেন, তারাই নানা ধরনের মামলা, হামলা, নির্যাতন সমস্ত কিছু সয়ে নিয়েই দেশটা পরিচালনার ভার নেন। কাজে তাদের প্রতি রাশেদাও যেটা বলেছেন যে একদম পূর্ণ শ্রদ্ধা রেখেই সেই কথাটা বলছি। কিন্তু সামগ্রিকভাবে রাজনীতিকদের একটা চিন্তা হয়ে গেছে যে নির্বাচনটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি এবং ভীষণ রকম ক্ষমতা কেন্দ্রিক চিন্তা দিয়ে নির্বাচনকে দেখেন। তো তার ফলে নির্বাচনটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে নির্বাচনটা হবে, কিভাবে ক্ষমতায় যাব, এবং যারা ক্ষমতায় আছেন তারা মনে করেন যে কিভাবে পরবর্তী নির্বাচন দিয়েও ক্ষমতা থেকে যেতে পারবো। এই যে একটা চিন্তা দিয়ে নির্বাচনকে বারবার
সংজ্ঞায়িত করা কিংবা নির্বাচনের ধারণাটাকে তৈরি করা নিজেদের জন্য, সেই জন্যই নির্বাচন নিয়ে এত কথাবার্তা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একটা কথা আমার বলার আছে, এখানে সম্মানিত রাজনীতিকরা আছেন, সাখাওয়াত ভাই আছেন যিনি নির্বাচন কমিশন নিয়ে কাজ করেছেন, স্যার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় রফিক স্যার, সব কিছু মিলে একটা কথা বলতেই হয়, সেলিমও নিশ্চয়ই রাজনীতিক হিসাবে তারও এখানটা একটা বড় কথা থাকতে পারে, যে বিষয়টা বলতে হয় যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, যারা হেরে গেল প্রতিবারই তো তারা সেটাকে প্রত্যাখ্যান করলো। এখন যে বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে, আমি নোমান ভাইয়ের কাছে একটু বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করি যে নোমান ভাইকে এখানে বসে গ্যারান্টি দিতে পারবেন যে তত্ত্বাবধায়ক সরকারের নিচে নির্বাচন হলো, হাইপোথেটিক্যালি বিএনপি হেরে গেল, বিএনপি সেটা মেনে নেবে? তিনি দিতে পারবেন না। দেখা যাক, আমরা পরে শুনবো ওনার কথা উনি দিতে পারেন কিনা, নোট রাখতে পারেন আপনি। তার ফলে যে কথাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারই হোক কিংবা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হোক, আমার ব্যক্তিগত মতামত সবসময়ই ছিল যে একটি যদি শক্তিশালী, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন কমিশন থাকে তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আসলে দরকার হয় না। আমরা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে, সেই মাগুরা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনে আমরাও আমাদের জুতার শুকতালা খইয়ে ফেলেছি যে তত্ত্বাবধায়ক সরকার চাই। তবে এটা তো ঠিক যে সেটা একটা সাময়িক ব্যবস্থা ছিল, একটা সময় সেটা শেষ হতে পারত। এখন আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে যে যেই ব্যবস্থা কিংবা যেই অবস্থার প্রেক্ষিতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলাম সেই অবস্থাটা সম্পূর্ণভাবে অপসারিত হয়েছে কিনা, সেই শঙ্কাগুলি, সেই চিন্তাগুলি, সেই উদ্বেগগুলি দূর হয়েছে কিনা সেটা দেখে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। তবে আমি এই কথাটা বলবো যে এটার সিদ্ধান্তটা কিন্তু নিতে পারেন রাজনীতিকরা নিজেরাই। তারা যদি নিজেদের কাছে আসলেই পরিষ্কার করে বলেন যে আমরা কোনো রকম নির্বাচনে যাতে করে কোনো রকম বিঘ্ন না ঘটে সেটার জন্য আমরা সচেষ্ট থাকব। নির্বাচনে বিঘ্ন ঘটায় কারা? ব্যালট বাক্স ছিনতাই করে কারা? মারামারি করে কারা? ভোটারদেরকে ভীতগ্রস্ত করে কারা? তারপরে এই যে নানান ধরনের যে কারচুপি হয় এইসব করে কারা? রাজনৈতিক দলের লোকজনই করে, তাদের সমর্থকরাই করে। তারা যদি সেখানে শক্তভাবে দাঁড়াতে পারেন এবং নিজেদেরকে বলতে পারেন যে আমরা করব না, আমার মনে হয় যে জনগণ অবশ্যই সেই ধরনের নির্বাচন, জনগণের একটাই মাত্র কথা যে আমরা একটা সুষ্ঠু, অবাধ, মুক্ত নির্বাচন চাই, যেখানে আমি যেই রায়টা দিয়েছি সেই রায়টা পরিষ্কারভাবে আমি দিতে পারি এবং সেটার একটা ফলাফল আমি আমার জীবনে দেখতে পারি। রিয়াজউদ্দিন আহমেদ, যে প্রসঙ্গগুলো আলোচনায় উঠে এসছে সেটি হচ্ছে, একটি হচ্ছে যে এই সমস্যাগুলো যে বিতর্ক করছেন রাজনীতিরা, সমস্যাগুলো রাজনীতিকরাই তৈরি করেন, সমস্যাটা তাদের মাইন্ডসেটের মধ্যে রয়েছে এবং সমাধানটাও তারাই করতে পারবেন। তা আপনার কাছে আমার যেটি জিজ্ঞাসা, যে এই যে রাজনীতিকরা বা বিবদমান পক্ষগুলো ঐকমত্যের জায়গায় আসতে পারছে না নির্বাচনকে ঘিরে, প্রতিটা নির্বাচনের আগেই এই সমস্যা হয়, একটি নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সমস্যাটা শুরু হয়, এই জায়গাটাতে গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বাইরের অন্যান্য যেসব শক্তি আছে তারা একটা চাপ প্রয়োগ করে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারছে না কেন? এটা আমি জিনিসটা এইভাবে দেখি যে আমাদের রাজনীতিটা কিন্তু রাজনীতিবিদদের হাতে সম্পূর্ণভাবে নাই। বর্তমানে যারা আমাদের পার্লামেন্টে যারা প্রতিনিধি, তাদের মধ্যে একটা দেখা গেছে 80% তারা নমিনেশন বাণিজ্যের মাধ্যমে সেখানে প্রবেশ করেছেন। তারা কিন্তু রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা বা রাজনীতির প্র্যাকটিস করে ওর মধ্যে দিয়ে যায় নাই। আর রাজনৈতিক দলগুলির যে মানসিকতা, যেটা এতক্ষণ আলোচনা হয়েছে, সেটা হলো যে আপনার ওই যে সাইকোলজিটা হলো যে উই মাস্ট উইন, এখানে আর কোনো অল্টারনেটিভ নাই। তারপরে উইনার মাস্ট টেক অল, এখানে কোনো শেয়ার করার কোনো ব্যবস্থা নাই। তারপরে নমিনেশন বাণিজ্য যেটা হয়, যেটা আমি বললাম, এবং সেই বাণিজ্যের মাধ্যমে ক্রনি ক্যাপিটাল, এইটাকে রাজনীতির মধ্যে নিয়ে আসা হয়, যার ফলে এখানে কোনো যুক্তির কথা চলে না, কোনো আদর্শের কথা চলে না। এবং যেটা বললেন যে এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে, অর্থনীতি শক্তিশালী হবে, সুশাসন হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, যারা এই ক্রনিক ক্যাপিটালের প্রতিনিধি যারা পার্লামেন্টের ভিতরে ঢুকেছে তাদের কাছে কিন্তু এইগুলি কোনো ব্যাপার নয়। তাদের হলো যে আমি 1 কোটি বা 5 কোটি টাকা খরচ করে, প্রথম 5 কোটি টাকা খরচ করে নমিনেশন নিলাম, 2 কোটি টাকা খরচ করে নির্বাচনে জিতলাম, এই টাকাটা আমাকে উঠাতে হবে, যার ফলে করাপশনটা মানে অল পারভেসিভ হয়ে গেছে।
এটাকে আমরা কোনোভাবে মূল উৎপাদন করতে পারছি না, বরং আমরা কম্প্রোমাইজ করে আমরা বলছি যে সব সমাজেই করাপশন আছে, আমাদেরও আছে, আমরা কি সব মূল উৎপাদন করতে পারবো কিনা। এই জায়গাটার মধ্যে আত্মসমর্পণ করা হয়েছে, পলিটিশিয়ানরা, রাজনৈতিক দলগুলি আত্মসমর্পণ করেছে এই ক্রনি ক্যাপিটালের কাছে। এবং এই ক্রনি ক্যাপিটাল যতদিন আমাদের পলিটিক্সকে ডমিনেট করবে ততদিন পর্যন্ত কোনো সুস্থ ধারা রাজনীতিতে তৈরি হতে পারে না। এটা হলো খুব থিওরিটিক্যাল কথা এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি এটা। আপনি দেখেন যে ভালো লোকরা রাজনীতিতে আসছে না কেন, এই যে গ্রিসামস ল, মানে এখানে যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, এখানে কোনো ভদ্রলোক টিকে থাকতে পারে না রাজনীতির মধ্যে, মানে কারো কুনির ঘোতায়, কারো টাকার দৌড়াতে রাজনীতির থেকে ছিটকে পড়ে যায়। যার ফলে হয়েছে যে আজকে সে আদর্শবান রাজনীতিবিদ নাই। পাঞ্জাবি পরে কেউ এখন আর পল্টনে বক্তৃতা দিতে যায় না, স্যুট টাই পরে সুন্দর তারা পল্টন। আমরা দেখেছি আমাদের তিন রাজনীতি কিন্তু আজকে পাঞ্জাবি পরা আছে না, সেটা হয়তো ঈদের পাঞ্জাবি, কিন্তু এটা ছিল একসময় ছিল যে খদ্দরের কাপড় পরে, এটা ছিল একটা একরকমের আদর্শ ছিল যে আমি কাপড় চোপড়ে এমনভাবে থাকবো জনতার কাছাকাছি। আবার যখন মানে সিট অফ পাওয়ারের মধ্যে আসতো তখন স্যুট টাই পরেই যাইতো। কিন্তু এই জিনিসগুলি আস্তে আস্তে এমন জায়গায় ক্রনিক ক্যাপিটালের হাতে এমনভাবে কেন্দ্রীভূত হয়েছে যে যার ফলে পলিটিক্সের সুস্থ দ্বারা হয় না। আর সর্বশেষ যেটা আমি বলতে চাই সেটা হলো পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যায়, এই যে উইনার্স টেক অল, তার ফলে তারা এমন একটা অবস্থার সৃষ্টি করে যে তারা মনে করে যে উই আর রাইডিং এ টাইগার, আমরা যদি কোনোভাবে এটাতে নামি টাইগার উইল ইট আস, কাজে আমরা নামবো না এটার থেকে। এইটাই হলো নির্বাচনে ওই যে জিতা, মানে উই মাস্ট উইন, এই যে সাইকোলজি। আর যারা বাইরে থাকে তাদের হলো যে উই মাস্ট অ্যাসেন্ড টু পাওয়ার, যে কোনোভাবে হোক আমরা যাব। এখন বাংলাদেশে একটা সবচেয়ে ভালো ধারার সৃষ্টি হয়েছিল, আমরাও আন্দোলন করেছি এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে। বিএনপি এবং আওয়ামী লীগ যখন 91-এর ইলেকশনে দুইটা মেজর পার্টি ইমার্জ করলো, মুচকুন দুবে দিল্লির থেকে এসেছিল স্পেশাল এনভয়, উনি এসে এখানে বলল যে তোমরা লাকি, বাংলাদেশে একটা টু পার্টি সিস্টেম ডেভেলপ করে গেছে, ভেরি স্ট্রং টু পার্টিস, যেটা ইন্ডিয়াতে হইতে 40 বছর লেগেছে। কংগ্রেসের কোনো অল্টারনেটিভ কিন্তু ছিল না, বিজেপি হইতে 40 বছর সময় লেগেছে। বললো তোমরা লাকি এই দিক থেকে। আমরাও মনে করেছিলাম যে আমরা লাকি, কিন্তু এটাকে নষ্ট করেছে কি? পলিটিসাইজেশন হোল সোসাইটি। এই রাজনীতিকরণের ফলে আজকে আমরা সাংবাদিকরা বিভক্ত, ব্যুরোক্রেসি বিভক্ত, উকিল সাহেবরা বিভক্ত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব পুরা সমাজ আজকে বিভক্ত। এবং এই বিভক্তির ফলে এমন একটা অবস্থার মধ্যে গেছি আমরা সবাই অন্ধ হয়ে গেছি। যদি আজকে আমাদের মানে এই বিভাজনের মধ্যে যারা আছে তাদেরকে ওই দলের নেত্রী যদি সাদাকে কালো বলে দেয়, তারা কিন্তু কালো বলতে বলতে বাড়িতে যাবে। এখানে কিন্তু কোনো যুক্তি তর্ক চলবে না। এবং যেই সমাজে যুক্তি থাকে না, বিবেকের কোনো মানে আধিপত্য থাকে না, এই সমাজের মধ্যে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না, ন্যায় নীতি প্রতিষ্ঠিত হতে পারে না। এবং গণতন্ত্র তো ন্যায় নীতি এবং ন্যায় নিষ্ঠার উপরেই তো প্রতিষ্ঠিত হতে হবে। আমি মনে করি এইটাই মূল দুর্বলতা রফিকুল হক, রাজনীতি। আপনার কাছে আমার জিজ্ঞাসা যে একদিকে সরকার পঞ্চদশ সংশোধনী করেছে, যেটি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা হয়েছে, অন্যদিকে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে এটি গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এক, দুই হচ্ছে নির্বাচন কমিশনের যে বিধিমালা আছেন আপনি সেটি জানেন, এবং পঞ্চদশ সংশোধনী যে রায়ের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের করা হলো বলে সরকারি দল দাবি করছেন বা মহাজোট দাবি করছেন, সেই রায় জি 13th অ্যামেন্ডমেন্ট, আমি সেটি বলছি। আমি বলছি যে 15th অ্যামেন্ডমেন্ট যেটিতে বাতিল করা হলো, আমি বলছি যে এই যে পঞ্চদশ সংশোধনী সুপ্রিম কোর্টের রায় বা নির্বাচন কমিশনের যেসব বিধিমালা বা আইন কানুন আছে, সেগুলো একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবার জন্য যথেষ্ট কিনা। দেখেন, এই এক কথা আলোচনা করতে করতে এখন লজ্জা করে। প্রত্যেক দিন আমরা ডেমোক্রেসি শেষ করে দিলাম আলোচনা করতে করতে, কিন্তু মেন্টালি কেউ ডেমোক্রেট না। যতক্ষণ না আপনি বেসিক্যালি এই ডেমোক্রেট হচ্ছে, আপনি ডেমোক্রেসি কখনো এনফোর্স করতে পারবেন না। মানসিক পরিবর্তন দরকার।
সেটা তো কারণ নাই, কিন্তু প্রত্যেকের মাইক পেলেই ডেমোক্রেসির কথা বলি, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ডেমোক্রেসি, পার্টিতেও ডেমোক্রেসি নেই। উনি পার্টি মেম্বার, উনি আছেন, বলেন ওনাদের পার্টিতে ডেমোক্রেসি আছে, ও লিডার যা বলবেন তাই, তাহলে ডেমোক্রেসি নেই। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে লিডারকে দিয়ে দেন, হ্যাঁ, এই ডেমোক্রেসি। আর তাছাড়া ট্রেনিং নেই, বুঝলেন না? মানসিক পরিবর্তন একটা জিনিস, আর ট্রেনিং লাগে। রাজনীতিতে এসে গেলাম, উইদাউট ট্রেনিং হয় না। এখন ধরুন যুবলীগ না যুবদল, এরা যদি বলেন এরা ট্রেনিংয়ের তো মাস্তানি ট্রেনিং হচ্ছে, রাজনীতি ট্রেনিং হচ্ছে না। তো ট্রেনিং ছাড়া হয় না। আমি একটা ব্যক্তিগত আমার অভিজ্ঞতা বলি। মার্গারেট থ্যাচার আমার সঙ্গে কল টু দেবার একসঙ্গে, এমন দেখলাম যে এত পেট মোটা, দুটো বাচ্চা ক্যারি করছে। তো বললো, দেখে আমি আমার গ্রামে লোকাল সেলফ গভর্নমেন্টে ওয়ান অফ দ্য মেম্বার, আর আমি মুদিখানার দোকান চালাই, কিন্তু আমার আব্বা বললেন যে তুমি ন্যাশনাল পলিটিক্সে যাও। তখন আমি দেখলাম এই বিদ্যা নিয়ে আমি ন্যাশনাল পলিটিক্সে যেতে পারবো না, আমাকে ট্রেনিং নিতে হবে। সেই জন্য আমি ব্যারিস্ট্রি পড়তে আসলাম প্রথমে, অ্যাজ এ ফার্স্ট হ্যান্ড ট্রেনিং। তারপরে আমি আস্তে আস্তে করে এসে আজ আমি দেখছেন প্রাইম মিনিস্টার। সো দিস ইজ ইট নিডস ট্রেনিং। সে ট্রেনিং না নিয়ে এসে গেলাম আমি, আর বেশিরভাগ তো বিজনেসম্যান। আপনি দেখেন কিছু না, আজকাল কিন্তু একটা জিনিস, যত আমরা খারাপ বলছি এত খারাপ নয়, কিছু কিন্তু ইয়াং জেনারেশন এসছে পার্লামেন্টে, আপনি লক্ষ্য করে দেখবেন কয়েকটা ইয়াং এসছে, খুব ভালো কথা বলে, কয়েকটা এসছে বেশ ভালো কথা বলে, ইয়াং আসছে, পরিবর্তন হচ্ছে, এতটা পেসিমিস্ট হওয়ার কিছু নাই। তবে জনতার কাছে যখন আমরা যাই তখন একরকম রূপ, আর ইলেক্টেড হয়ে আসলে আর একরকম রূপ। তো এটা সবসময় বড় বড় পলিটিশিয়ানরাও তাই করেছে। সামনে একটা ভণ্ডামি একটা কিছু দেখাচ্ছে, কিন্তু ভিতরে যা করার ঠিক করছে। কিন্তু তার ভেতরে তাদের একটা নীতি ছিল, বেসিক প্রিন্সিপাল ছিল। আমাদের মনে হয় সেটাও নাই। আমি একটা ঘটনা জাস্ট মনে পড়ছে হঠাৎ। মতিলাল নেহরু সবসময় একটা খুব বড় সিন্দুক কাঠের সিন্দুক নিয়ে ক্যারি করতো সবসময় সঙ্গে। তো লোকে ভাবতো যে এতে বোধহয় ওর বইপত্র সব জিনিসপত্র আছে সঙ্গে যাচ্ছে, আসলে তা না। আসলে কমট যেত, ওর ভেতরে কমট ছাড়া পায়খানা করতে পারতো না। তো কমটে পায়খানা করা যে লিডার এতে পারে না, তাহলে তার লিডার তো চলে যাবে, তার পলিটিক্স শেষ হয়ে যাবে। সেই জন্য এইভাবে ভণ্ডামি করতে হয়েছে, অনেক রকম করতে হয়েছে। হ্যাঁ, মিটিং কাপড়, হ্যাঁ হ্যাঁ, আলাদা কাপড়। তো সুতরাং এটা করতে হয়, কিন্তু হলে কী হবে, তারা বেসিক্যালি দেওয়ার ডেমোক্রেট, তারা কত নীতিতে বিশ্বাস করতো। কিন্তু আমাদের আনফর্চুনেট হচ্ছে আমরা সবাই এত বড় কথা বলছি, যখন ইলেকশনে যাবো, ইলেক্টেড হয়ে আসবে, কোথায় ডেমোক্রেসি চুলাই যাক, আমার স্বার্থ দেখি। আর এইটাই এতকাল চলবে কেন, এও তো বুঝি না। এই বলতে বলতে আমরা সবাই ক্রিটিসাইজ করছি, বছরের পর বছর এক কথা বলছি, এই কেয়ারটেকার গভর্নমেন্ট, এই অমুক, কেন বলবে? একটা মানসিক পরিবর্তন হবে না? কেয়ারটেকার গভর্নমেন্ট কেন? যদি সত্যিকার ইলেকশন কমিশনার থাকে, কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো প্রয়োজন আছে? ইলেকশন কমিশনার এখন অবলিভিয়ানে চলে গেছে, আর কেয়ারটেকার গভর্নমেন্ট ইলেকশন করবে, ইলেকশন কমিশন। কিন্তু কেয়ারটেকার কেননা দেশে এমন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে যে কোনো দলগত পার্টি ইন পাওয়ার থাকলে সত্যিকারের ইলেকশন কমিশনার করতে পারবে না, এটা ঠিক না। আর ইলেকশন কমিশন সম্বন্ধে আমার একটা কথা ছিল, সবসময় বলে থাকি, ইলেকশনটা ডেফার্ড করা দরকার। এই 16 কোটি ইলেকশন একদিনে হতে পারে না, ইট মাস্ট বি স্ট্যাগার্ড। হ্যাঁ হ্যাঁ, আমি সেইটাই আমি সবসময় বলেছি, আপনার সঙ্গে একবার বহু আগে 111 সেই না হওয়া দরকার, এগুলো মানুষের জানা দরকার, কেন অসুবিধাটা কোথায়। তো সেই জন্য মনে হচ্ছে হ্যাঁ ডেফার্ড ইলেকশন হওয়া দরকার। আর একটা ইন্ডিয়া ইলেকশনে দেখবেন যদি এতটুকু রিগিং হয়, এতটুকু গন্ধ পায়, সঙ্গে সঙ্গে সেই ইলেকশন কমিশন ইলেকশন বন্ধ করে দেয়। আমাদের হয় কোন ইলেকশন কমিশন কোন দিন বন্ধ করেছে ইলেকশন? আমাদের এই এতগুলো ইলেকশন হয়েছে, কোন বন্ধ করেছে? হাজারটা কমপ্লেন করছে গিয়ে ইলেকশন কমিশনের কাছে, ইলেকশন বন্ধ করেছে, করে নাই। এই যদি এইরকম একটা এফেক্টিভ রোল নিত ইলেকশন কমিশন, তাহলে হয় সিচুয়েশনের কথা আপনি বলছেন। এখন বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমি যেটি জানতে চাইছিলাম যে গত কয়েকটা ইলেকশন হয়েছে, এই সংশোধনী, এই রায় এবং এই নির্বাচন কমিশনের বিধিমালা, এগুলো একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যথেষ্ট কিনা, আজকে যে রাজনৈতিক বাস্তবতা, অত ডিটেইলস আমি দেখি না বর্তমান বিধিমালা। তবে এইটুকু বলি, যেটা আমরা সবাই মানসিক পরিবর্তন হয়, আমরা যে সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করি,
আসেন তাহলে হবে। আর এমনি মুখের কথা বলে আর আপনার এই তৃতীয় মাত্রা করে গণতন্ত্র দেশে আসবে না। আপনাকে আপনি যদি এক কথায় বলেন যে এই যে আমার দুপাশে যে দুইজন বসে আছেন ওনারা যদি একমত না হতে পারেন তাহলে এটি সুষ্ঠুভাবে নির্বাচন হবে একমত হবে কেন? দুই পার্টি দুই মত থাকবে, কিন্তু রিকনসিলিয়েশন হবে, কনফ্রন্টেশন হবে না। এবং সবচেয়ে হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ, এবং দেশের স্বার্থ একটা সুষ্ঠু ইলেকশন হওয়া দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। গণতন্ত্র মুখে বললে তো হবে না, গণতন্ত্র সত্যিকারে প্রতিষ্ঠা করতে গেলে তাদের মিলে করতে হবে, দুই পার্টিকে এগ্রি করতে হবে অন সার্টেন প্রিন্সিপল, যে এইগুলো আমরা মেনে চলবো। যে আপনি কি খুব স্বল্প সময়ে অ্যানসারটা দিতে পারবেন কিনা? অনেক প্রশ্ন আসছে, তাহলে আমি ওনাদের কাছ থেকে ঘুরে আসি। না অফকোর্স খুব সংক্ষেপে বলি, মানে যে ইস্যুটা নিয়ে আপনি বলতে চাইছেন। দুজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ এখানে আছেন। আরপিওতে একটা ধারা কিন্তু আমরা যোগ করে দিয়েছিলাম, এক বা একাধিক দিনের নির্বাচন, এক বা একাধিক দিনের নির্বাচন। আপনারা তো অ্যামেন্ড করেছিলেন তো? হ্যাঁ, ওই প্রভিশনটা আছে, কিন্তু যখন আমরা রাজনৈতিক দলের সাথে কথা বললাম অনেকটি এলিমেন্টের ভিতরে এটাও একটা এলিমেন্ট ছিল, ইন টোটালিটি কেউই এগ্রি করলো না। বলা যে মাথা খারাপ নাকি, তো রক্তারক্তি হবে, খুনাখুনি হবে, কেউ কাউরে বিশ্বাস করবে না। একদিন আপনারা নির্বাচন করবেন, 15 দিন রেখে দেবেন ব্যালট বাক্স, 2 ঘন্টা দেরি হলে রক্তারক্তি হয়। কাজে এই যে মন মানসিকতার কথা বললাম, ফেইথ, মন মানসিকতা, আর একটু সবচেয়ে বড় সময় পেলে পরে বলবো, আমাদের এখানে নির্বাচনী সিস্টেমটাই গলত, অ্যাবসলিউটলি গলত, যেই কারণে আপনি দুইটি পার্টি একদম মনস্টারাস পার্টি হয়ে